টেক্সটকে মুখস্থ করা, এবং শুধু একটা টেক্সট নয়, সিলেবাসের মধ্যে 4টে 5টে 6টা টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ তার টেক্সটের সাথে প্রোজ আছে, পোয়েট্রি আছে, সমস্ত কিছু আয়ত্ত করা কি পসিবল? এইভাবে পড়ে কি পসিবল, নাকি আদার্স কিছু নিয়ম আছে? যারা ফার্স্ট হয় তারা কীভাবে হয়? তো দেখো, এই সমস্ত কোশ্চেন আমাদের কয়েকজন শ্রোতা বন্ধুদের ছিল, ছোটো ছোটো ভাই বোনেদের ছিল। আজকে জাস্ট বোর্ডটা এইভাবে ব্ল্যাক নয়, সরি, বোর্ডটা এইভাবে হোয়াইটই থাকবে, তোমাদেরকে কিছু লেখাও নয়, জাস্ট কয়েকটা আলোচনা করবো। দেখো, যখন তুমি পড়বে ভালো করে মন দিয়ে কথাটা শোনার চেষ্টা করো, যদি তোমার কাছে সময় থাকে। আর যদি তুমি এনজয়মেন্ট লাইফ চাও, তাহলে ভিডিওটা স্কিপ করে তুমি অন্য কোথাও যেতে পারো। যদি পড়াশোনার প্রতি তোমার ইচ্ছে থাকে, তাহলে তুমি এই ভিডিওটা একবার দেখতে পারো। তো যখন তুমি পড়তে বসবে, সাপোজ ধরে নাও এটা বই, স্যার এটা ডাস্টার, আর ধরো না এটা বই, আমি বই নিলাম না, তো এটা ধরো বই। এবার এই বইটা তুমি যখন পড়বে, তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। তুমি স্যার আমি তো ওয়ার্ড বাই ওয়ার্ডই পড়ি, সেটা আমাদের তুমি বলার কি আছে, কিন্তু পড়ার ধরনটা তোমার আলাদা হবে। এটা কি দিয়েছি আমি হাতে? পেন্সিল। আমি আমার অফলাইনে যত সমস্ত স্টুডেন্টরা থাকে, অফলাইনে ছোটো ভাই বোনেরা যারাই থাকে, তাদেরকে প্রত্যেককে বলি যে তুমি হাতে একটা পেন্সিল রাখবে। উইদাউট পেন্সিল তুমি পড়াশোনা করো না। পেন্সিলের খুব বেশি ভূমিকা আছে। তুমি স্যার আমার কাছে হাইলাইট আছে, থাকতে পারো বাবা, তুমি হাইলাইটও দিতে পারো, যার বাজেটের মধ্যে যতটা সে ততটা নেবে। কিন্তু একটা পেন্সিল 5টা টাকা দাম, অনেক দিন চলবে, কোনো প্রবলেম নেই। একটা হাইলাইটের ক্ষেত্রে হয়তো তুমি যে লাইনটা হাইলাইট করতে যাচ্ছে, তার পাশের লাইনটা হাইলাইট হয়ে গেল, এরকমও হয়। আমি হাইলাইট অত চালাতে পারি না, আমার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে না হতেও পারে। তোমরা হয়তো হাইলাইটে অভ্যাস, যেটাতে অভ্যাস তোমার থাকতে পারো। তো যেটা বলছিলাম, তুমি একটা টেক্সট দিলে, এবং সেই টেক্সটটাকে তুমি যখন পড়ছো, টেক্সটটাকে এমনভাবে পড়তে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড তোমার জন্য নোন হয়। নোন মানে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য চেনা হয়। প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে স্পেসিফিকভাবে জানতে হবে। ফার্স্ট সেটার ওয়ার্ড মিনিং। আমি দেখো ইংলিশ টেক্সটের কথা বলছি, কিন্তু আদার্স টেক্সটের কথা এখন, বা তুমি এই অ্যাপ্রোচটা আদার্স টেক্সটের ক্ষেত্রেও অ্যালাউ করতে পারো। এবার শুনে নাও ব্যাপারটা। তো সেভাবে তুমি ইংলিশ টেক্সটে কী করবে, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমার দুটো মানে থাকে। দেখো, প্রত্যেকটা জিনিসের দুটো মানে আসছে, একটা হচ্ছে ওয়ার্ড মিনিং, একটা হচ্ছে সেন্টেন্স মিনিং। কিছু কিছু ওয়ার্ডের মিনিং থাকে আলাদা, এবং সেন্টেন্সে সেটার মিনিং হয় আবার অন্য কিছু। তাহলে কি করা যায়? দেখো, ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে। সেন্টেন্স মিনিং হয়তো অতটা ইম্পর্টেন্স নয়, কারণ তুমি তোমার মোবাইলে যেমন রিচার্জ প্যাকটা করছো না, আপনার শেষ হয়ে গেলে সেটা শেষ। একটা ভ্যালিড থাকে 28 ডেজ, 22 ডেজ, যেমন থাকুক তোমার, তুমি যেমন ভ্যালিডে রিচার্জ করছো, ঠিক তারপরে কিন্তু সেটা খতম। ঠিক একই রকম তোমার টেক্সটটা যদি ওই সহায়িকা বা রেফারেন্স বই নিয়ে এইভাবে পড়ে যাও না, তাহলে কিন্তু আপনার ক্লাসটা যখন তোমার শেষ হয়ে যাবে, ওটার ভ্যালিডিটি শেষ। তাহলে এইভাবে পড়াশোনা করো না। তুমি চেষ্টা করছো আরও ভালো পড়তে, তুমি চেষ্টা করছো আরও বেশি পরিশ্রম করতে, বাট পারছো না। তাহলে করতে কী হবে? কিচ্ছু না, জাস্ট টেক্সটটা যখন পড়বে, হাতে পেন্সিল থাকবে, বারবার বলে দিচ্ছি, হাইলাইটার কোনো প্রয়োজন নেই, হাতে 5টা টাকার একটা পেন্সিল থাকবে। এটা অনেক বেশি উপকারী জিনিস, অনেক বেশি উপকারী জিনিস। একবার এটার সিস্টেমটা শুনে নাও। তুমি কি করবে, লাইন বাই লাইন, ধরো তুমি পড়ছো, তাহলে লেখা আছে এখানে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ লিভড এ কিং, once upon a time there was lived a king who is a great king in this region বা in this country বা in this area in this rural, যা হোক লেখা আছে, আমি আর লিখছি না। তো এই যে লাইনটা আমি পড়লাম, এই লাইনটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ান্স মানে কি, নিচে ওয়ান্সে দাগ দিলে আমি লিখে দিচ্ছি। ধরো এখানে লেখা আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ লিভড এ কিং, ঠিক আছে? তাহলে এই যে ওয়ান্স ওয়ার্ডটা তুমি কি করবে, নিচে দাগ দেবে। তাহলে ওয়ান্স মানে কি? আচ্ছা, ওয়ান্স মানে তো একদা, স্যার বলেছিল বা দাদা বলেছিল বা বইয়ে দেখেছিলাম, আমি এখানে লিখে দেবো পেন্সিল দিয়ে, এ কদ। এই অ্যাপ্রোচ আপন মানে কি কথা বলতে, স্যার আমার বইয়ে তো ওয়ার্ড মিনিং মানে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমি এভাবে লিখতে যাই, তাহলে তো এই সেন্টেন্সগুলো চিনতে পারবো না। এরকম করে কি লিখা পসিবল? তোমাকে 3টে 4টে চ্যাপ্টার পসিবল করতে হবে। পেন্সিল দিতে হবে, পেন্সিলটাকে ছুলতে হবে, দেখো এইভাবে সরু কালারের মুখটা তোমাকে নিয়ে আসতে হবে, এবং তারপরে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে ওপরে 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 লিখতে হবে। জাস্ট এই অ্যাপ্রোচটা 2 থেকে 3টা টেক্সটে অ্যালাউ করো, বাকি টেক্সট আর ওয়ার্ড মিনিং তোমাকে পড়তে হবে। আমাদের স্কুলে আমরা যখন পড়তাম, একজন টিচারবাবু ছিলেন, স্যার ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের আমাদেরকে মানে জিজ্ঞাসা করতেন, ওয়ার্ড মিনিং। আর এই ওয়ার্ড মিনিংয়ের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি ওয়ার্ড মিনিংয়ের পাওয়ার। একবার যদি এই অ্যাপ্রোচে তুমি পড়তে শিখে যাও, একটা টেক্সট, একটা কবিতা, একটা গল্প যদি এই অ্যাপ্রোচে পড়তে শুরু করে দাও, তাহলে বাকি টেক্সটও তোমার সেই অ্যাপ্রোচে চলে আসবে। এখানে তুমি ওয়ান্স মানে কি পেয়ে গেলে, একদা। এখানে কেন, দুনিয়ার যত সমস্ত গল্পতে তুমি ওয়ান্স ওয়ার্ডটা যেখানেই পাবে, সেখানে কিন্তু ওয়ান্স মানে হবে একদা। এ টাইম মানে কি, একটা সময়। দেয়ার দেয়ার মানে কি, সেখানে। ওয়ান্স পাস্ট টেন্স, সিঙ্গুলার নাম্বার। লিভড বাস করেছিলেন, ঠিক আছে। কিং রাজা। তাহলে এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো, আমি আর প্যারাগ্রাফ লিখলাম না এখানে, লিখে দিলে হয়তো তোমাদের ভালো হতো, বাট এই যে সমস্ত ওয়ার্ডগুলোকে আমি কী করবো, দাগ দেবো, এবং তার উপরে তার মানেগুলো লিখে রাখবো এইভাবে অ্যাপ্রোচে। এবং যতক্ষণ না পাংচুয়েশন মার্ক না আসছে, ততক্ষণ আমি সেটা শেষ করবো না, ততক্ষণ আমি তাকে টেনে পড়ে যাবো, এবং তারপরে ওই যে ওয়ার্ড মিনিংগুলো, সেই ওয়ার্ড মিনিংগুলো দেখে মানেটা সাজানোর চেষ্টা করবো। যেদিন তুমি এই মানেটা ওই ওয়ার্ড মিনিংয়ের উপর ডিপেন্ড করে সাজাতে পেরে যাবে, সেদিনে কিন্তু ইংলিশ তোমার হাতে নিয়ন্ত্রণ হয়ে গেল। এরপরে তোমাদের একটা কনফিউশন থাকে যে ঠিক আছে স্যার, এইভাবে আমি পড়ে নিলাম, তো রেফারেন্স বইটা ছাড়া আমি পড়বো কী করে? রেফারেন্স বই একটা তালিকা, একটা চার্ট থাকে, একটা টেবিল থাকে, সেই টেবিলে দেখবে ওয়ার্ডের মিনিংগুলো দেওয়া থাকে। বা আমি যেটা অফলাইনে, আমাদের ক্লাসে আমরা অফলাইনে যেভাবে পড়ি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু অ্যাট ফার্স্ট আমি আলোচনা করি, ঠিক আছে, তারপরে তোমাকে টেক্সটটা পড়ানো হয়। তো যেভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে যখন বলে দেওয়া হবে, আফটার দ্যাট তুমি কিন্তু
টেক্সটটা তোমার করতে খুবই সহজ মনে হবে, কারণ ওয়ার্ডের মানেগুলো তোমার জানা থাকলে সেন্টেন্সের মানে তুমি অটোমেটিক নিজে তৈরি করে দিতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে গেল এই পয়েন্টটা, এরপরে আরেকটা কোশ্চেন এসেছে ছেলেদের যে স্যার একটা বড় প্যারাগ্রাফ আমি কীভাবে মুখস্থ করবো কুইকলি ইংলিশের ক্ষেত্রে। দেখো ইংলিশের ক্ষেত্রে কী হয়, প্রথমত হয় আমরা সেন্টেন্সটা বুঝি না, ওয়ার্ডটার মানে জানি না, এবং সেটাকে সেই সংস্কৃতের মন্ত্র মুখস্থ করার মতো আমরা মুখস্থ করতে যাই। দেখো বাবা এইভাবে পসিবল নয়। তুমি হয়তো আজকে রাতে পুরো রাত পড়ে একটা রাইটিং মুখস্থ করে নিলে, বাট আমি চ্যালেঞ্জ করছি এটা তোমার কাছে জাস্ট আজকের দিনটা, হয়তো কালকের দিনটা হয়তো আরও 3 দিন থাকবে মাথাতে, তারপর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটাকে 3টা বা 2টো ডিভিশনে ভাগ করে নাও। ঠিক আছে, 3টে 2টো 5টা যেমন তোমার ব্রেন অ্যাটাচ করতে পারবে ঠিক সেরকম একটা ডিভিশনে তুমি ভাগ করে নিলে। ভাগ করার ঠিক পরে তার মিনিংটা বোঝো, এক একটা প্যারাগ্রাফ ছোটো ছোটো প্যারাগ্রাফ নিয়ে নাও এবং তার মিনিংটা বোঝো, এবং সেই মিনিংটাকে মুখস্থ করো, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। ওয়ার্ডের মানেগুলো তুমি মুখস্থ করো, আর ওই মানের সাথে ওয়ার্ডটাকে তুমি অ্যাটাচ করার চেষ্টা করো। হয়তো তুমি তোমার ব্রেনে ঢুকছে না অনলাইন বলে, আমি ডিটেলস সময় পাচ্ছি না, আমাকে কুইকলির মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হচ্ছে, কারণ এখানে লং একটা 1 ঘন্টা ভিডিও দিয়ে দিলে তুমি দেখবেই না। তাহলে এটা খুবই প্রবলেম অনলাইনের মধ্যে ডিটেলস পড়ানো। তো অফলাইনে আমরা ডিটেলস থেকে ডিটেলস পড়ে থাকি, যারা অফলাইনে আমার স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে তুমি চেক করতে পারো। তো যেটা বলছিলাম, তুমি প্যারাগ্রাফ কী করলে, একটা ছোটো প্যারাগ্রাফ নিলে তার মানে থেকে তাকে লিঙ্ক করলে এবং পড়তে তুমি শুরু করো। দেখো এইভাবে ছোটো ছোটো প্যারাগ্রাফ মানে জেনে তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক সময় একটা মানের পর আরেকটা মানে তুমি অটোমেটিক তোমার বাংলা কথাটা চলে আসবে। আর বাংলা কথাটা এলেই ওই যে বাংলার সাথে আমরা লিঙ্ক করে রেখেছি আমাদের ইংলিশ সেন্টেন্সটা, সেটা বেরিয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম? তাহলে প্যারাগ্রাফ কীভাবে মুখস্থ হয় বুঝতে পারলাম। আর রাইটিং নিয়ে যে সমস্ত বন্ধুদের, আরেকটা আমাদের ছোট্ট একজন বন্ধু একটা কোশ্চেন ছিল যে আমি রাইটিং করতে পারছি না, আমাকে প্রচুর রাইটিংয়ের চাপ দেওয়া হচ্ছে, রাইটিং কিছুতেই মুখস্থ করতে পারছি না। তিনি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট নয়, তিনি অন্য টিচারের কাছে পড়ে, বাট সেটা ফ্যাক্টর নয়। কিন্তু তার কোশ্চেন ছিল যে কীভাবে আমি রাইটিংগুলো ক্লিয়ারলি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো, মানে তার সময় কম কিন্তু সে মুখস্থ করতে যায় না প্রপারলি। তো তার ক্ষেত্রেও তাকেও বলি, বা তোমাদেরকেও বলছি, শুনে নাও, যখন তুমি একটা রাইটিং করবে না, নট টু ফলো দ্য লাইন বাই লাইন। স্যার এটা আবার কী ধরনের কথা, লাইন বাই লাইন ফলো, মানে লাইনটা কি ছেড়ে ছেড়ে ফলো করবো না? ছেড়ে ছেড়ে বলি নেই, আমি যেটা বলছি সেটা হচ্ছে প্যাটার্ন, স্ট্রাকচার। তুমি যদি পার্সোনাল লেটার মুখস্থ করছো, তাহলে প্রথম বলবো তুমি মুখস্থ করো না। রাইটিং বাবা মুখস্থ করে যেটা মুখস্থ করবে সেটাই ভুলে যাবে। মুখস্থ করে কোনো কিছু থাকে না, তুমি প্যাটার্ন পড়ো। রাইটিংয়ের প্যাটার্ন হয়, নোটিশের প্যাটার্ন হয়, রিপোর্টের প্যাটার্ন হয়। প্রত্যেকটা রাইটিং আমি তোমাকে, যে কোনো রাইটিং তোমার প্রয়োজন তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই রাইটিংটার প্যাটার্ন দিয়ে কীভাবে ইজিলি তোমাকে সেটা আয়ত্ত করা যায়, জাস্ট কয়েক মিনিট দিয়ে আমি তোমাকে ক্লিয়ারিটি দেবো। নোটিশ তোমাকে 100টা মুখস্থ করতে হয় না, একটাই করতে হয়। একবার ভেবে দেবো, তোমাদের স্কুলে যখন স্যার আসেন, আমাদের যিনি ক্লার্কবাবু থাকেন, যিনি আসেন, তিনি কী বলেন নোটিশ বোর্ডটা নিয়ে, খাতাটা নিয়ে, এত দাদা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে, আমাকে বলো কোন নোটিশটা আছে যেখানে এই লাইনটা বলা হয় না, কোন একটা লেটার আছে যেখানে তুমি ফার্স্ট লাইনে তুমি তোমার বন্ধুর খবর নেবে না, কোন রিপোর্টটা আছে যেখানে তুমি টাইটেলটা দিবে না। প্রত্যেকটা রাইটিং, একটা রাইটিং না 100টা রাইটিং, ওই প্যাটার্নে তুমি ভেবে দেখে নিও। প্রত্যেকটা রাইটিং স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট একদম সেম, একদম সেম, তোমার পাল্টান দেওয়া। হ্যাঁ 10 আউট অফ 10 তুমি পাবে না, কিন্তু 10 আউট অফ 9 তুমি পাবে, কারণ লিটারেচার আমার মতো 100 হয় না, লিটারেচারে 100 পাওয়া পসিবল নয়। তো পাচ্ছে এখনকার দিনে, সেটা কীভাবে পাচ্ছে, মাস্টাররা কীভাবে দিচ্ছে আমি জানি না, যাই হোক। তো লিটারেচারে তোমাকে কী করতে হবে, রাইটিংটা তোমাকে পড়ে নিতে হবে, পড়ার পরে স্ট্রাকচারটা তোমাকে কপি লিঙ্ক করে নিতে হবে, ওই লিঙ্কটা, ওই সেন্টেন্সটা, লাস্টের সেন্টেন্সটা দুটোকে তোমাকে কপি ভাব করে নিতে হবে, যে প্রত্যেকটা নোটিসে এই সেন্টেন্সটা আমি লিখতে পারি। কী লিখবো নোটিসের ক্ষেত্রে, তুমি বলতে পারো যে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, নোটিস ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট। ঠিক আছে, এইভাবে তুমি বলতে পারো স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট। এই কথাটা তুমি যে কোনো নোটিসে লিখতে পারো, ওটা বুঝতে পারছো। রিপোর্টের ক্ষেত্রে তুমি লিখতে পারো, এটা নয়, রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টের স্ট্রাকচার আছে, লেটারের ক্ষেত্রে লেটারের স্ট্রাকচার আছে। এডিটর লেটার করছো তুমি, এডিটর লেটারে সেম জিনিস, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, তুমি একটা অ্যাড্রেস দিলে 4 চৌরাঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000, ঠিক আছে। তারপরে তুমি সাবজেক্ট দিতে পারো, সাবজেক্টের পরে তোমার মাই গ্রেভ কনসার্ন চলে যাবে। তারপরে আই শ্যাল বি হাইলি অবলাইড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি কলাম ইন ইউর এস্টেম্বল। স্যার আপনার তো মুখস্থ আছে, আপনি ঝেড়ে বলে যাচ্ছেন, আমাদের তো কোথাও কিছু নেই, আমরা কী করে করবো। দেখো বাবা একদিনে কোনো কিছু হয় না। আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম, আমারও সময় লেগেছে জায়গাগুলো আয়ত্ত করতে, কিন্তু একটা কথা, তোমাদের মতো তো পাহাড়ের মতো মাথায় বোঝ চাপিয়ে নিন। এখনকার ছেলেরা 100-200 এত মোটামোটা একটা বই নিয়ে নিচ্ছে, খাতা নিয়ে নিচ্ছে, দিয়ে বলছি স্যার বিশাল রাইটিংয়ের চাপ হয়ে যাচ্ছে। কী দরকার আছে করার, তুমি একটা এডিটর লেটার মুখস্থ করো, একটা পার্সোনাল লেটার মুখস্থ করো, একটা নোটিস মুখস্থ করো, একটা করে করো। তুমি বলে স্যার এই মাত্র আপনি বলে মুখস্থ করো না, একটা করে করো, এক গাদা নয়, একটা করে রাইটিং মুখস্থ করো। দেখো ওই রাইটিংয়ের প্যাটার্নটাই তুমি বাকি যত সমস্ত নোটিস আছে অ্যাভারেজলি তুমি নামাতে পারবে। বডি অফ স্ট্রাকচার পার্টটা তোমাকে একটু নিজের মতো করে নিতে হবে, বুঝতে পারছো। তো নোটিস, রিপোর্ট, রাইটিং কোনো কিছু বিশাল কিছু কঠিন আমাদের কিছু নয়। যেটা ইংলিশের মেন ফ্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমার গ্রামার। গ্রামার কিন্তু বাবা একটা করে সবগুলো হয় না, গ্রামারটা তোমাকে টাইম দিতে হয়। যেখানে হয়তো আমাদের মানে যে কোনো পরীক্ষা হোক, 100 নম্বরের পরীক্ষা হোক, 40 নম্বরের পরীক্ষা হোক, সেখানে গ্রামার পার্টটাই নাম্বার ডিভিশন সব থেকে কম থাকে। আর ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয়, ইভেন আমার মনে হয় তোমাদেরও মনে হয়, যে গ্রামার ছাড়া ইংলিশ হয় না। যেমন আমি একটা সেন্টেন্স বলি, উইদাউট ভার্ব ক্যান নট মেক এনি সেন্টেন্স, ভার্ব ছাড়া তুমি বাক্য তৈরি করতে পারো না। ঠিক একই রকম ইংলিশ গ্রামার ছাড়া তুমি কোনোদিনও রাইটিং লিখতে পারবে না। আর রাইটিং না লিখলে তুমি বলবে কী করে, স্পিচ তোমার আসবে কী করে, ইংলিশ স্পোকেন, 6 মাসে ইংলিশ স্পোকেন হয়ে যাবে স্যার আমি কোর্সে ভর্তি হয়েছি, হয় না ওইভাবে।
ওইভাবে হয় না, কিছুদিন হবে, কয়েকদিন বলবে, তারপরে আবার ভুলে যাবে। তো যেটা বলছিলাম, আজকে জাস্ট ওই কটা কথায় কীভাবে রিডিং তুমি পড়তে পারবে, পড়াটা কীভাবে তোমার মাথায় থাকবে বলে দিলাম, একবার ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আবার তার সাথে তোমার রাইটিং ব্যাপার নিয়ে আলোচনা করলাম। তো কয়েকটা কোশ্চেন ছিল আমাদের বন্ধুদের, ছোটো ছোটো ভাই বোনেদের, ছোটো ছোটো স্টুডেন্টদের, তাদের জন্য কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। আবার তোমাদেরও যদি কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে বলো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে, নাম্বারে তুমি বলতে পারো, আমি আছি তোমাদের জন্য, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো আজকে এতটাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড মাই নেম ইস রাজু মুখার্জি অ্যান্ড তোমরা দেখছো গেট নলেজ সিটুয়ার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে আমাদের পাশে থাকো। এই চ্যানেলে এইভাবে অনেক কিছু ভিডিও দেওয়া হয়, ইংলিশ রিলেটেড সমস্ত কিছু, রাইটিং, গ্রামার, ভার্ব, সমস্ত কিছু রিলেটেড আমরা ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। চ্যানেলে গিয়ে তুমি ভিজিট করতে পারো, তোমার মনোরম বিভিন্ন ভিডিও তুমি পাবে। তো থ্যাংক ইউ।